আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা জয়েন করো দ্রুত। আমি দেখতে পাইতেছি যে তোমরা করা শুরু করছো, পোস্টে যে কমেন্ট করা শুরু করছো। তো আমি তো চলে আসছি, তোমরাও আসো। আমি ক্লাসটাকে একটু খুঁজে নেই, ক্লাসটা একটু খুঁজি। আমার নিজের ক্লাসে নিজেকে খুঁজে বের করা লাগে, তো আসতে থাকো। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি যে আসা শুরু করছো তোমরা। সবার আগে আমি তানিশার কমেন্ট দেখতে পারলাম, তারপরে অদিত্রি আসছে, আস্তে আস্তে তার নোবেল আছে, তারপরে শিপা দেব আইডি থেকে, তারপরে হচ্ছে আশিকা আসছে। সবাই আসতে থাকো আসতে থাকো। অন্তর নমস্কার জানাইছে, আশা করি অন্তর ভালো আছে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুর্য 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 মনে হয় অনেক পরে জয়েন করছে, আমাদের ইবিএ করছে একদম শেষের দিকে। তারপরে তাসনিম আছে। আমাকে মিস করতেছিলা নোবেল? মিস আর করা লাগবে না, আসো সবাই। আচ্ছা, সবাইকে মেনশন দিছি আমি। দেখো, আজকের ক্লাসটা কিন্তু ইনিশিয়াল পার্ট। হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে ইনিশিয়াল পার্ট। আমি তোমাদের সামনে আসি। আজকের পার্টটা ইনিশিয়াল পার্ট। ইনিশিয়াল মানে আমরা নাটকের ইতিহাসটা জানার চেষ্টা করব, নাটকটা আসলে কি। অনেকে বলে যে নাটক হচ্ছে তোমার দৃশ্যকাব্য, নাটকের অপর নাম দৃশ্যকাব্য। তাহলে দৃশ্যকাব্য যদি থাকে তাহলে শ্রাব্য কাব্য কি, এটাও আমরা জানার চেষ্টা করব। কিংবা সাহিত্যের ধরন অনুসারে নাটক আসলে কিসের মধ্যে পড়ে। কারণ আমরা এসএসসিতে সাহিত্যের রূপরীতি যে চ্যাপ্টারটা ছিল, অনেকেই এই চ্যাপ্টারটাকে আসলে ভীতিকর একটা চ্যাপ্টার হিসেবে এই চ্যাপ্টারটাকে আমরা দাম দেই নাই বা পাত্তা দিই নাই। তো আজকের ক্লাসটা ইনিশিয়াল। আজকের ক্লাসে নবাব সিরাজ পর্যন্ত আমরা যাব না। আজকের ক্লাসে নাটকের ইতিহাসটা জেনে নেক্সট ক্লাস অর্থাৎ মঙ্গলবার, আমি জানি আমাদের ইবিআই কোর্সে ইংরেজির ক্লাস শেষ, বাংলা এবং আইসিটি বাকি আছে। তো আমার টানাগোলা কয়েকটা ক্লাস হবে, স্বাভাবিকভাবে আমি তোমাদের সাথে লেগে থাকবো একদম। কোর্স যদি শেষও হয়ে যায় তারপরে হয়তো আমি তোমাদের সাথে লেগে থাকবো, তোমরা যদি সেটাকে একসেপ্ট করো তবেই। তার আমি তো চাইলে একদিন এই কোর্স শেষ করে দিতে পারি, তাই না? আমাদের যেই হচ্ছে নেকলেসটা বাকি আছে কিংবা মহাজাগতিক কিউরেটার আছে, এটা তো চাইলে একদিন একদিন করে 2 দিনে ক্লাস নেওয়া যায়। কিন্তু তোমাদেরকে যেই ফ্লেভার দিয়ে আমি পড়াইছি সেই হিসেবে আমি যদি একদিনে তোমাদেরকে পড়াই তোমাদেরই ভালো লাগবে না। আচ্ছা, আমার সোয়েটার আজকে ভাইয়াকে অন্যরকম লাগতেছে। কি আজকে কি আমার মানে কি ভালো লাগতেছে না? আমি তো চাইছিলাম যে আজকে একটা মাথায় জুব্বা টুব্বা পরে আসবো, হ্যাঁ একদম নবাব সাইজে আসবো, কিন্তু আমি পরে ভাবলাম যে নবাব নিয়ে তো আজকে কিছু পড়াবো না। হ্যাঁ, আমি তো হচ্ছে আলীবর্দী খাঁ থেকে নিয়ে এই যে ব্রিটিশ শাসন শেষ হওয়া পর্যন্ত কোনো কাহিনী পড়াবো না, তাই আজকে ভাবলাম একটু নর্মালি যাই। আর যে জ্যাকেটের কথা বলতেছে এটা অবশ্যই আমি মানবতার দেওয়াল থেকে চুরি করে নিয়ে আসছি। আসলে আমি তো গরিব, আমি আই এম সো পোর। আমি এতই পোর যে আমার পি ও ও আর এ ও এর সংখ্যাটা একটু বেশি আর কি। এখন আসো শুরু করি। পিছনের ছবিতে বাচ্চা লাগতেছে, তখন তো আমি কেবল জয়েন করছি এফটিতে, কি বাচ্চা ছিলাম না, বাচ্চা ছেলেটা এখন বড় হয়ে গেছে। আফটার, সরি বিফোর অ্যান্ড আফটার, সরি বিফোর অ্যান্ড আফটার। আচ্ছা যাই হোক, আহ, আহ, লাল সালুর কি আর ক্লাস হবে না? আমার মনে হয় না তোমাদের আর ক্লাস দরকার আছে, কিন্তু কোর্সের থেকে আমি একটা ক্লাস করাবো যেখানে শুধু সহপাঠ নিয়ে কথা হবে। কিন্তু তোমরা যদি 3টা ক্লাসই করো, আমার মনে হয় না তোমাদের, রিডিং যদি না পড়ো তাহলে তো হাজার হাজার ক্লাস লাগবে, তবে রিডিং যদি পড়ে ফেলো পুরো নাটকটা, এই উপন্যাসটা, তাহলে আর কোনো ক্লাস লাগবে না। আর আমি খুব চেষ্টা করতেছি যে নাটকটা লাইন বাই লাইন পড়ানোর,
কিন্তু যদি সেটা আমি দেখি যে সেটা পড়াইতে অনেক দিন লেগে যাবে, তাহলে তোমাদেরকে একটা খুব সুন্দর একটা ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব, কোনো চিন্তা ভাবনার দরকার নেই। এখন আমরা আজকে পড়বো হচ্ছে কি পড়বো, নাটকের ইতিহাস। এবং তোমরা দেখতে পাইতেছো যে এই স্লাইডটা আসলে আমি অদম্যের জন্য বানাইছি, মানে এই ডিজাইনটা আসলে অদম্যের জন্য করা। তো অদম্যের স্লাইডটাই আমি তোমাদেরকে দিয়ে পড়াইতেছি আজকে। তোমরা অনেকে বলছিলা যে ইবিআই এর জন্য একটা ক্র্যাশ কোর্স হলে ভালো হতো। এটা কিন্তু অনেকে বলছিলা যে ভাই আমাদের জন্য, আমরা যারা আর্টস আছি, আর্টসের জন্য ইবিআই কোনো ক্র্যাশ কোর্স আসবে কিনা। আরে এটা এই বেটা, এই তোদের একটা কথা বলি, এটা কিন্তু ক্রাশ না, ঠিক আছে? আর এই যে ওয়ান শট, হ্যাঁ ওয়ান শট না, তোমাদের যে এই কিউট টাইপিং গুলো আছে না, এই টাইপিং গুলো একটু জায়গা মতো ভালো মতো ব্যবহার করো। আচ্ছা যাই হোক, তো ইবিআই ক্র্যাশ কোর্সটা তো ছাড়া হয় না, স্বাভাবিকভাবে ফাইনাল ডিভিশনের ভিতরে সবগুলা কোর্স ইনক্লুড করা থাকে। তো এটার জন্য আলাদা কোর্স করানোটা আসলে আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ এখানেও পড়াবো ওখানেও পড়াবো, জিনিসটা ডুপ্লিকেট বেশি হবে। এই কারণে তোমাদেরকে পড়াচ্ছি। আর আর্টস কিংবা কমার্সে যারা আসো তাদের জন্য অ্যাডমিশনে প্রপার সাপোর্টটা দেওয়ার জন্য আমরা তৈরি আছি, বিশেষ করে বি ইউনিটের জন্য এই একদম আমরা ম্যাটেরিয়াল রেডি করে দাঁড়াই আছি। হয়তোবা তোমরা এইচএসসির পরে আমাদের সাথে যুক্ত হতে পারো যদি ভরসা পাও। তবে এখন নাটকের ইতিহাস সম্পর্কে যদি আমি তোমাদেরকে বলি, এখান থেকে যদি একটু পড়ালেখাটা শুরু করা যায় আজকের, তবে নাটক ব্যাপারটা কি, আমরা যখন এসএসসি, আমি এটা পড়াইছি ক্লাসে, তারপরে আমি একটু সামারাইজড করার চেষ্টা করি যে আমরা দেখছি যে আমাদের সাহিত্য কাকে বলে। আমাদের দৈনন্দিন জীবনে, মূল কথা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে জীবনে যা কিছু ঘটে, হ্যাঁ যা কিছু ঘটে, তাই কি বলতো, তাই হচ্ছে লিটারেচার বা তাই সাহিত্য। এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই জানি, এবং এইটার রেফারেন্স দিতেছি হচ্ছে 9-10 বইয়ের রেফারেন্সটা। হ্যাঁ 9-10 সাহিত্যের রূপরীতির রেফারেন্সটা টেনে আমি এই কথাটা বলতেছি। এরপরে যদি একটু আসো, যাই ঘটে তাই সাহিত্য। তো সাহিত্যকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে সর্বপ্রথম যে এলিমেন্টটাকে দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় সেটার নাম হচ্ছে রিদম। রিদম যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে ছন্দ, যেটাকে বাংলায় আমরা বলি হচ্ছে ছন্দ। তো ছন্দের উপর ভিত্তি করে তুমি সাহিত্যকে দুই ভাগে ভাগ করতে পারবে। এটা কে বলছে? এটা ধরো আমি বলছি। কিভাবে? যদি ছন্দ থাকে সেটাকে আমরা কাব্য বলি, আর যদি ছন্দ না থাকে তবে সেটাকে আমরা কি বলি? তবে সেটাকে আমরা গদ্য বলি। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, বা এই ব্যাপারটার সাথে আমরা অপরিচিত কেউ না। তা আমরা যেটার সাথে পরিচিত, যে গদ্য আসলে কি, যা লেখা হয় ছন্দের ভাষা ছাড়া। যেমন কিন্তু আগে নাটক কিন্তু ছন্দে লেখা হইতো, এটা একটু পরে আসতেছি আমি। তো এখন গদ্যের ভিতরে তোমরা জানো যে স্টোরি বা গল্প, ইভেন শর্ট স্টোরি পড়ে, শর্ট স্টোরি। এছাড়া আর কি পড়ে বলো তো? এছাড়া আমাদের নোভেল আছে বা উপন্যাস আছে। এরপরে কি থাকে? এই যে ড্রামা, ড্রামা। এই ড্রামা মানেই কিন্তু নাটক। একটু পরে আসতেছি, যে আরো ডিটেইলে আসবো। আর একটা জিনিস কি থাকে? এসে বা প্রবন্ধ। তো নাটক, এই যে নাটক কিসের মধ্যে পড়ে? গদ্যের মধ্যে পড়ে। নর্মালি ডিফারেন্সিয়েট যদি ছোটবেলার কোনো থিওরির উপর বেস করে ডিফারেন্সিয়েট করি, তাহলে এই ব্যাপারটা আসে যে নাটক হচ্ছে আমাদের গদ্যের ভিতরে পড়ে, ঠিক আছে? গদ্য। এখন জিনিসটা কি, যেই সাহিত্যটা আমরা লিখি সেই সাহিত্যটাকে যখন অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা হয়, তাই কিন্তু নাটক, ঠিক আছে? তার মানে নাটক ব্যাপারটা বোঝা গেছে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা ঘটে সেটা যখন আমরা অভিনয়ের মাধ্যমে কারোর সামনে উপস্থাপন করি বা প্রকাশ করি, সেটাকেই আমরা বলি হচ্ছে নাটক বা ড্রামা। এখন নাটক বা ড্রামা এই জিনিসটা হচ্ছে বেসিক, বইয়ের কোনো সংজ্ঞা না, নর্মাল সংজ্ঞা। এই কারণে নাটককে বলা হয় সমাজের দর্পণ। তাহলে এই ব্যাপারটা কিন্তু তোমরা ভালো মতো মাথায় রেখো, যে সমাজের দর্পণ অ্যাকচুয়ালি কাকে বলা হয়? সমাজের দর্পণ বলা হয় নাটককে। কারণ দর্পণ মানে কি? মিরর অফ সোসাইটি।
তোমার সোসাইটিটা কেমন, মিরর কি করে, তোমার নিজেকে প্রতিফলিত করে না, তুমি কেমন সেটা দেখায় না, তাহলে সমাজটা কেমন সেটা দেখায় সাহিত্যের কোন মাধ্যমটা? সাহিত্যের নাটক হচ্ছে সমাজের মূল বৈশিষ্ট্য, চরিত্র, এই জিনিসগুলা ক্যারেক্টারিস্টিক্স তুলে ধরে, ঠিক আছে? আর যা অভিনয় করে দেখায় তাই নাটক। দৈনন্দিন জীবনে যা ঘটে তাই সাহিত্য। সাহিত্যের দুইটা সেক্টর আমরা পাই, কিসের উপরে ভিত্তি করে? রিদমের উপরে ভিত্তি করে। রিদম যদি থাকে সেটাকে কাব্যের মধ্যে দিয়ে দিবা। তো কাব্য দুই ধরনের তোমরা সবাই জানো, একটা হচ্ছে মহাকাব্য, একটা হচ্ছে মহাকাব্য, আরেকটা হচ্ছে গীতিকাব্য। মহাকাব্য এবং গীতিকাব্য। ঠিক তেমনি নাটকও কিন্তু দুই ধরনের। নাটকও দুই ধরনের, একটা হচ্ছে গীতিনাট্য, আরেকটা হচ্ছে নৃত্যনাট্য। তোমরা অপেরার নাম শুনছো? অপেরা, অপেরা হাউস বিশ্বে যে বাইরে দেখো না, যে এই যে ভায়োলিন বাজাইতেই থাকে, একদম ডল টল নিয়ে বাজাইতেই থাকে, আর কেমনে জানি আ উ উ উ করে গান গায়। মানে এটা কিন্তু একটা আর্ট, আমি মজা করে বুঝাইতেছি, বাট এটা মোটেও সেই আর্টিস্টদের প্রতি মজা টজা না, এইভাবে মিসলিড করো না। কিন্তু এই যে করে না, অপেরা হাউসে দেখবা যে অনেক টিম থাকে, ভরপুর টিম থাকে, ভায়োলিন হাতে থাকে কারোর, গিটার হাতে থাকে কারোর, তারপর হচ্ছে মিউজিক প্লে হয়, সামনে একজন নায়ক বা নায়িকা, কিংবা তারা খুব সুন্দর ড্রেস পরা থাকে, ওয়েল ড্রেস থাকে। এটা পশ্চাত্যে অনেক মানে কি বলে এলিট সোসাইটিদের জন্য যে নাটকগুলো পরিবেশন করা হতো সেগুলোকে বলা হয় গীতিনাট্য বা অপেরা। আর নৃত্যনাট্য কি? নৃত্যনাট্য হচ্ছে এই নাটকে সঙ্গীতের সাথে নাচও থাকে। এই ব্যাপারগুলো আমরা একটু জানার চেষ্টা করব। এখন এই পরবর্তী স্লাইড একটু আসি, নাটক কি, নাটক কাকে বলে? আচ্ছা, আরে না, হদম হয় নাই। দেখো আমি তোমাদেরকে একটু বলি, হ্যাঁ, এখানে কয়েকটা কথা বলা আছে। নাটক কি, নাটক কাকে বলে? কারণ তোমাদেরকে একটু বলি, তোমাদের যেই সিকিউ হবে না, এই সিকিউতে যদি নাটকের গঠন রিলেটেড সিকিউ হয় তাহলে মনে করবা কোয়েশ্চেনটা প্রচুর হার্ড হয়েছে, প্রচুর হার্ড, ঠিক আছে? নাটকের যদি চিন্তা করো নাটকের গঠন নিয়ে কোনো কোয়েশ্চেন আসে তাহলে তোমাদের ধরে নিতে হবে যে প্রশ্নটা প্রচুর হার্ড হয়েছে। তখন তোমাদের পার পাওয়ার উপায় কি? তখন আমার ক্লাসের কথাটা একটু মনে করবা, যে বলতেছে নাটক হচ্ছে সাহিত্যের একটি পারিভাষিক শব্দ, ঠিক আছে? নাটকের অপর নাম হচ্ছে দৃশ্যকাব্য। এখন কাব্যকে দুই ভাগে বিশ্লেষণ করা যায়, কাব্যকে দুই ভাগে বিশ্লেষণ করা যায়, দেখা না দেখার উপরে ডিপেন্ড করে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু যাই, ইভেন তোমরা যদি গুগলও করো, বা গুগল আসলে অথেন্টিক নিউজ দেয় না সবসময়, কারণ গুগলের ইনপুট তুমি নিজেই দিতে পারবা, ঠিক আছে? তুমি যদি এখন চাও উইকিপিডিয়াতে যে বারাক ওবামার ছবির জায়গায় আমার ছবিটাও বসাই দিয়ে আসতে পারো, ঠিক আছে? যদি তুমি ওই লেভেলের কিছু হয়ে থাকো। তাহলে এই যে গুগল কিংবা উইকিপিডিয়া, এগুলো কিন্তু সবসময় ডাইনামিক ইনফরমেশন তোমাকে দেয় না। তো গুগলের উপরে লায়াবল একটু কম থাকবা। যদি থাকতেই হয় তাহলে দেখবা ওই টাইপের আর্টিকেল কতগুলো আছে, সব আর্টিকেলে কি সেম ইনফরমেশন আছে, এই অনুসারে তোমরা সেটাকে যাচাই করতে পারো। এখন একটা হচ্ছে শ্রব্য কাব্য। শ্রব্য কাব্য, শ্রব্য কাব্য ব্যাপারটা কি জানো? শ্রব্য কাব্য ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে বিশ্লেষণ করা সম্ভব যে যা কিছু তোমাকে শোনানো হয়, গল্প, কবিতা, গান, যেগুলো তুমি শুনতে পাও, সেগুলো হচ্ছে শ্রব্য কাব্য। শ্রব্য মানে শ্রবণ, এই কথাটা আসছে কোথা থেকে? শ্রবণ কথাটা থেকে আসছে, শ্রবণ, হ্যাঁ, শ্রবণ কথাটা থেকে আসছে। এবার একটু চিন্তা করো দৃশ্যকাব্য কোনটা হবে? সেটা শুনতেও পারবা, সেটা দেখতেও পারবা। তো নাটক কি মানুষ খালি শুনে? না, নাটক কিন্তু পরিবেশনা করানো হয় বা পরিবেশন হয়। সো এইটাকে বলা হয় দৃশ্যকাব্য। সো দৃশ্যকাব্য মানেই কিন্তু নাটক। দৃশ্যকাব্য ইজ ইকুয়াল টু ড্রামা। হ্যাঁ, দৃশ্যকাব্য মানেই নাটক, এই জিনিসটা তোমরা একটু মনে রাখো। এবার একটু আসো, নাটক ব্যাপারটা যদি আরো বেশি বুঝতে চাও, এখানে কয়েকটা পয়েন্ট তোমাদেরকে দেওয়া আছে। দেখো, কোনো দ্বন্দ্বমূলক আখ্যান যদি চরিত্র সমূহের সংলাপের মাধ্যমে মূর্ত হয়ে ওঠে তাহলে সেটাকে নাটক বলে। তার মানে নাটকের একটা বেসিক এলিমেন্ট হচ্ছে সংলাপ, আরেকটা বেসিক এলিমেন্ট কি?
চরিত্র, আরেকটা বেসিক এলিমেন্ট কি আখ্যান বা ট্র্যাজেডি বা ঘটনা প্রবাহ, ঠিক আছে? একটু পরে আসো। নাটকে কাহিনী থাকে, তবে নাটকের কাহিনীর চেয়ে মুখ্য চরিত্র সমূহের দ্বন্দ্ব মানে কিন্তু গ্যাঞ্জামও হতে পারে, মিলনও হতে পারে। দ্বন্দ্ব মানে কিন্তু মনে রেখো, এটা দ্বন্দ্ব মানে কিন্তু মিলনও হতে পারে, হ্যাঁ, মিলনও হতে পারে দ্বন্দ্ব মানে। তার মানে দ্বন্দ্বে নাটকে কাহিনীর থেকে চরিত্রগুলার মিলন কিংবা দ্বন্দ্বটা হচ্ছে মূল একটা মুখ্য বিষয়। এবার দেখো, সহজ ভাষায় বললে মানুষের সুখ দুঃখকে রঙ্গমঞ্চে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে প্রকাশ করাকে নাটক বলে। নাটক সংলাপ এবং অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়। তার মানে নাটকটা কিন্তু মঞ্চস্থ হয়। তোমরা জানো যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির নাট্যকলাতে পড়ে কিংবা ধরো চারুক কলা ইনস্টিটিউশনের যারা স্টুডেন্ট আছে, সেখানে নাট্যকলা আছে, সেখানে কিন্তু সঙ্গীত আছে, সেখানে বিভিন্ন ধরনের ফিল্ম অ্যান্ড অনেক টাইপের সাবজেক্টগুলো আছে, যে সাবজেক্টগুলো আসলে আমরা প্রথমত ভ্যালিউ দেই না, বাট এই সাবজেক্টগুলোও কিন্তু মোটেও খারাপ না। তোমার যদি মনের ভিতরে আর্টিস্টিক নেচারটা থাকে, ইউ মাস্ট শো দ্যাট নেচার, ঠিক আছে? যে তোমার ভর্তি পরীক্ষায় তোমরা জানো যে ওখানে হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় আর 50 মার্কের জিকে পরীক্ষা হতো আগে। এখনকার সিস্টেমটা আমি জানি না, কারণ এখন শুধুমাত্র আমি বি ইউনিট নিয়ে চিন্তা ভাবনা করতেছি। তো এই হচ্ছে তোমার নাটকের যেই বেসিক ব্যাপারটা। এখন নাটক কত প্রকার ও কি কি আমি একটু তোমাদেরকে বুঝাই দেই যে নাটকটা অ্যাকচুয়ালি কত প্রকার। তো অনেকের মতে নাটক অনেক প্রকার। তো এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে বাংলা নাটক প্রধানত 2 রকমের হয়ে থাকে। তার মানে ক্রাইটেরিয়ার এখানে কিন্তু লেখা যে বাংলা নাটক প্রধানত 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে রস আর একটা হচ্ছে রূপ। রস মানে কি বলতো? রস মানে হচ্ছে সাহিত্যের মজাটা। রূপ মানে কি? রূপ মানে রূপক বলতে পারো তোমরা, যে কোনো কিছু তুলনা বা একটা খুব সুন্দর একটা কি বলে এটাকে, এটা কাহিনী দিয়ে লেখা। এখন দেখো, রস প্রধান নাটক আবার 4 ধরনের হয়ে থাকে। তো বেসিক ইনফরমেশন অনুসারে তোমরা ট্র্যাজেডি নাটক মানে বুঝো? ট্র্যাজেডি মানে অনেক বেশি দুঃখ ভরাক্রান্ত কোনো একটা ঘটনা। তো নাটকের যে মাস্ট এলিমেন্টগুলো থাকে, 4টা এলিমেন্ট, সেটা একটু পরে আসতেছি। তার ভিতরে ট্র্যাজেডি কিন্তু থাকবেই, যে একটা দুঃখের ঘটনা, ঠিক আছে? আচ্ছা, মেলোড্রামা মানে অতিরিক্ত চিন্তা শক্তি দিয়ে এই নাটকগুলো লেখা হয়, ভাবনামূলক, অতি ভাবনামূলক। মেলোড্রামা যেমন তোমরা সিরিয়াল যেগুলো দেখো প্রত্যেকটাই মেলোড্রামা। এটা কি মানে মেলোড্রামা মানে এই ভাবনা কোনো শেষ নাই, ঠিক আছে? এরপরে কমেডি নাটক তো তোমরা খুব ভালো মতো জানো যে কমেডি নাটকগুলা কি। কমেডি নাটক হচ্ছে ফানি নাটক, ফান থাকে। বাট ফার্স বা প্রহসন এটাও কিন্তু এক প্রকার হাস্যরসাত্মক নাটক, বাট এগুলা ব্যঙ্গধর্মী হয়। এগুলা হচ্ছে ব্যঙ্গধর্মী হয়, এই জিনিসটা একটু মনে রাখবা। এগুলা হচ্ছে ব্যঙ্গধর্মী নাটক। আর ব্যঙ্গধর্মী নাটকের মাধ্যমে সমাজের যেই ত্রুটিগুলা থাকে, একটু খেয়াল করো, সমাজের ত্রুটি তুলে ধরা হয়, তুলে ধরা হয়। এবং তোমাদের মজার একটা ইনফরমেশন বলি যে মাইকেল মধুসূদন দত্তকে প্রহসন রচয়িতাও বলে, বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা। প্রহসনের ইংরেজি হচ্ছে ফার্স, FARCE, ফার্স। সিই তো না, এসি তো না, সিই হওয়ার কথা। আচ্ছা, ফার্স ব্যঙ্গাত্মক নাটক। তার লাইফে 2টা ব্যঙ্গাত্মক নাটক ছিল, যারা নব্য শিক্ষিত বাবু এবং জমিদারদেরকে নিয়ে বা সনাতনী হিন্দুদের চরিত্র নিয়ে তারা লিখছিল 2টা। তোমরা জানো বুড়ো শালিকের ঘাড়েরও আর একেই কি বলে সভ্যতা। এই 2টা লেখার ফলে তার এত ব্যাকল্যাশ আসে, মানে যারা হচ্ছে জমিদার ছিল, যারা সনাতনী হিন্দু ছিল, তারা তাকে এত বেশি মানে কি বলে সমালোচনা করে যে সে কিন্তু আর জীবনে প্রহসন রচনা করেনি। তো তার ওই দুইটার কাহিনীও আমি এখানে রেখে দিছি, কারণ মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমরা যখন ইয়েটা পড়ছিলা বিভীষণের প্রতি মেঘনাদ, ওখানে তো অনেক কিছুই আমি তোমাদেরকে বলছিলাম। তো এইটা হচ্ছে রস প্রধান নাটক, রসাত্মক নাটক, সাহিত্যের গুণাবলী সম্পর্কিত নাটক। এখন দেখো, রূপ প্রধান নাটককে তুমি আরো 2 ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে গীতিনাট্য, যেটাকে বলা হয় অপেরা। হ্যাঁ, অপেরা এই নাটকটা কোথায় প্লে হয় যদি বলে, এটার মঞ্চস্থ কোথায় হয়, কোথায় এটাকে প্লে করা হয়? অনেক বড় বড় অপেরা হাউস থাকে, নামই হচ্ছে অপেরা হাউস। সেই অপেরা হাউসগুলোতে দেখবা একাধিক শিল্পী আছে, একাধিক তোমার হচ্ছে অভিনেতা অভিনেত্রী আছে, তারা খুবই ওয়েল ড্রেস থাকে, একদম সুটেড বুটেড থাকে, এবং তারা একটা মিউজিক প্লে করে এবং তারা সামনে সেটার অভিনয় করে। এটা হচ্ছে তোমার
গীতিনাট্য এবং আরেকটা হচ্ছে নৃত্যনাট্য। তুমি নাম শুনেই বুঝতে পারতেছো যে নৃত্যনাট্যটা কি ধরনের হতে পারে। তো এই হচ্ছে নাটক কত প্রকার ও কি কি। এখন এখানে যদি আমরা যাই, আমাদের যে অ্যারিস্টটল আছে সেই অ্যারিস্টটলের মতে, হ্যাঁ, নাটকের উপাদান থাকতে পারে 6টা। একটা হচ্ছে কাহিনী। প্রথমত কাহিনী ছাড়া নাটকটা হবে না। চরিত্র, সংলাপ, দৃশ্য, ভাবনা এবং সঙ্গীত, এটা হচ্ছে অ্যারিস্টটলের মতে। আমরা যদি দেখতে চাই যে নাটকের যেই এলিমেন্ট, হ্যাঁ, যে মাস্ট মাস্ট নিড এলিমেন্ট, মাস্ট নিড এলিমেন্ট যেগুলা, সেগুলা হচ্ছে এই 6টা। কিন্তু এই 6টা না, এই 6টা না, অনেকে এই 6টাকে মানে না। তোমরা যদি একটু তাহারেই পরে মনে পড়তে চাও, যে তাহারেই পরে মনে কবিতাটা, হ্যাঁ, পরে মনে, তাহারেই পরে মনে, অথবা তোমরা যদি বিভীষণের প্রতি মেঘনাদ পড়তে যাও, বিভীষণের প্রতি মেঘনাদ মানে আমি কবিতা দিয়ে বুঝাইতেছি, বিভীষণের প্রতি মেঘনাদ, এইটা যদি তোমরা পড়ো, এবং আমি তোমাদেরকে বলছিলাম যে এই দুইটা কবিতা, এরা কি সাহিত্যের ধরন অনুসারে এই দুইটা কবিতা হচ্ছে নাট্যগুণ সম্পন্ন কবিতা। প্রথমত এগুলা তো কবিতা, হ্যাঁ, কবিতা। এটা কি কবিতা? নাট্যগুণ সম্পন্ন কবিতা, নাট্যগুণ সম্পন্ন কবিতা। এখন তোমাদের কি মনে আছে সম্পন্ন কবিতা, যে নাট্যগুণ সম্পন্ন কবিতার বৈশিষ্ট্যের ভিতরে আমি কি লেখাইছিলাম? সম্পন্ন কবিতা, হ্যাঁ, কি লেখাইছিলাম তোমাদেরকে? কারো কি খেয়াল আছে যে নাট্যগুণ যদি থাকে তবে তার 4টা এলিমেন্ট তো থাকতেই হবে? বলো তো তোমাদের কি খেয়াল আছে কারোর? আমার মনে হয় তোমাদের খেয়াল নাই, তবে না থাকাটা অস্বাভাবিক কিছু না, কারণ আমরা প্র্যাকটিসে নাই। হ্যাঁ, আমরা প্র্যাকটিসে নাই। দেখো 4টা গুণ যে থাকে, ফার্স্টে কি থাকে বলো তো? ফার্স্টে তো তোমার চরিত্র থাকবে, হ্যাঁ, চরিত্র। এইগুলো এলোমেলো হলেও সমস্যা নেই। চরিত্র, যদি চরিত্র থাকে তারা তো কথা বলবে, তো কথা বললে সেটাকে কি বলা হয়? সেটাকে ডায়লগ বা সংলাপ বলা হয়। এরপরে কি থাকে বলো তো? এরপরে আর দুইটা কি থাকে বলো তো? ট্র্যাজেডি বা ঘটনা, হ্যাঁ, ঘটনা প্রবাহ, ঘটনা প্রবাহ, প্রবাহ এবং ট্র্যাজেডি সেখানে থাকবে, ট্র্যাজেডি সেখানে থাকবে। এই হচ্ছে নাটকের যারা মানে নাটকের লেখক ছিল, তারা কিন্তু এই 4টা বিষয়কেই গুনত। আর ম্যাক্সিমামই অ্যারিস্টটল তো দার্শনিক থেকে শুরু করে সে অনেক কিছু ছিল, তো তার মতে এই 6টা জিনিস নাটকের মধ্যে থাকা উচিত। এখন আমি তোমাদেরকে বাংলা সাহিত্যের প্রথম কিছু জিনিস আমি একটু পড়াতে চাই। তাসমিয়া অনেকদিন পর, হ্যাঁ স্বাভাবিক, করো ক্লাসগুলো করো, ভালো লাগবে। এখন আমি অনেকদিন আগে একটা পত্রিকা পড়তেছিলাম, পত্রিকাটা আমার মনে আছে, দৈনিক সংগ্রাম। তো সেইটা আমি খুঁজছি, তোমাদের খুঁজে তোমাদের হচ্ছে এই পত্রিকাটা, আমি চাইলে পত্রিকার থেকেই স্লাইডটা বানায় বলতে পারতাম যে এটা আমি খুঁজে খুঁজে বাইর করছি, বাট এই জিনিসটা আমার ক্রেডিট না। এই জিনিসটা আমি তোমাদেরকে এখন একটু দেখাবো। এই তাহলে বাংলা সাহিত্যের নাটকটা কিভাবে আসছে এটা তোমরা বুঝতে পারবা। দৈনিক সংগ্রাম খুব সুন্দর একটা আর্টিকেল লিখছিল 2019 সালে। তো সেটা লাকিলি আমি সেটাকে ইন্টারনেটেই পাই, এবং সে অনুসারে তোমাদেরকে যদি একটু দেখাই যে এখানে কি পড়াইতেছি, সকল প্রথম বাংলা সাহিত্যে, মানে নাটক যেই টাইপসগুলো আমি তোমাকে পড়াইলাম সে অনুসারে আহ প্রথম কোনগুলা, যে প্রথম কমেডি, প্রথম ট্র্যাজেডি, প্রথম মৌলিক নাটক, প্রথম সার্থক নাটক, প্রথম ফার্স, এই জিনিসগুলা যে আমি তোমাদেরকে বললাম। এখন এই অনুসারে বাংলা সাহিত্যের নাটকটা আসছে কিভাবে সেটাও তো তোমাদের জানা উচিত, কারণ বাংলা সাহিত্যে তো আগে নাটক ছিল না। বাংলা সাহিত্যটা টোটালি কাব্যের উপরে ছিল। তোমরা জানো যে 1865 সালে প্রথম আমরা উপন্যাস পাইলাম, 1859 সালে প্রথম আমরা নাটক পাইলাম, 1880-র দিকে প্রথম আমরা ছোট গল্প পাইলাম। তার আগে কিন্তু এগুলো আমাদের সাহিত্যে ছিল না। তো এখন আমরা যদি তোমাকে ওই আর্টিকেলটা যদি তোমাদেরকে একটু দেখাই, সেই আর্টিকেল ধরো দৈনিক সংগ্রামের এই আর্টিকেলটা যদি তোমাদেরকে একটু খুলে বের করে পড়াই, ধরো আমি পেপারই পড়াইতেছি, চলো। এই যে এই আর্টিকেলটা, ঠিক আছে, তোমরা, আমি জানি না তোমরা দেখতে পাইতেছো কিনা, এই যে এই আর্টিকেলটা এখানে দেখো, জোবায়ের আলী জুয়েল এই আর্টিকেলটা লিখছিল। তো এই আর্টিকেল থেকে তোমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবা এই আর্টিকেলটা থেকে। এখন তোমরা বলতে পারবা এটা কি করতেছেন, পেপার পড়াইতে আসছেন? এটা তো মানে ব্যাপারটা এরকম যে দেখো শিক্ষা কিভাবে নেওয়া যায়, আমি চাই যে তোমরা যাতে শিক্ষাটা অর্জন করো। এক্ষেত্রে একজন টিচারের কিন্তু কোনো জ্ঞান থাকে না, সেই জ্ঞান আহরণ করে তার স্টুডেন্টদেরকে দেয়। তো আমি তোমাদেরকে গুছাই দিলাম, তো পড়ার দায়িত্বটা হচ্ছে তোমরা। তারপরও এখন বাংলায় কিভাবে নাটক অনুপ্রবেশ করছে সেটা একটু দেখার চেষ্টা করবো আমরা, হ্যাঁ। কারণ এখানে একটু দেখো, দাঁড়াও 1 মিনিট, এখানে যদি একটু আমরা আর্টিকেলের হেডিংটা দেখি, বাংলা নাটক ও প্রাক যুগের মুসলমান নাট্যকার। আচ্ছা, মুসলমানটারে বাদ দাও,
প্রাক যুগ মানে কি, প্রাচীন যুগের মানে ইনিশিয়াল এইজের বাংলা নাটকের অবস্থা কি ছিল এখানে খুব সুন্দর মতো মোহাম্মদ জোবায়ের আলী জুয়েল এটা লিখছিল তার আর্টিকেলের দৈনিক সংগ্রামে। তো একটু দেখো, লাইন বাই লাইন একটু পড়ি আমি, হ্যাঁ, কেউ বিরক্ত বোধ করবো না। দেখো, আমাদের দেশে বাংলা নাটকের উদ্ভব সাহিত্যের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সংযোগের ফলে বহু যুগ পূর্বে এদেশের সংস্কৃত নাটক ছিল, কিন্তু সংস্কৃত নাটকের সঙ্গে ঊনবিংশ শতাব্দীর নব উদ্ভূত নাট্যকলার কোনো সম্পর্ক নির্ণয় করা যায় না। কথাটার অর্থটা কি তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো, যে আমাদের বাংলা সাহিত্যে নাটক ছিল না, সংস্কৃত সাহিত্যে বাংলা নাটক ছিল। দেয়ার ইজ হিউজ ডিফারেন্স বিটুইন সংস্কৃত অ্যান্ড বাংলা, ঠিক আছে? তো সেটার সাথে না আমাদের কোনো রিলেশন বা আমরা রিলেট করতে পারতাম না। এখন দেখো, তবে আমাদের দেশে যাত্রা ছিল এবং এ যাত্রা ছিল বহু প্রাচীন কাল থেকেই, কিন্তু ভাষায় কিন্তু ছিল না। অনেকে মনে করে থাকেন সেকালের যাত্রা থেকে বুঝি একালের নাটকের সৃষ্টি হয়েছে। এ ধারণাও ভ্রমাত্মক, যে এই ধারণাটাও ঠিক না। মঙ্গল গান, লোকসঙ্গীত ও পালা গানের যুগে যুগে বাংলার জনগণের প্রাণকে উৎফুল্ল রেখেছিল। আমরা যারা বাঙালি ছিলাম তারা কি করতাম জানো? আমরা হচ্ছে মঙ্গল গান, লোকসঙ্গীত, তোমরা কিন্তু বিভিন্ন লোকসঙ্গীত যেমন মহুয়ার পালা, তারপরে হচ্ছে এইসবের নাম শুনছো তোমরা 9-10 এর বইতে, হ্যাঁ। পালা গানের নামটা আরো বেশি আসে কাজী নজরুল ইসলামের সাথে। তারপর দেখো, বাংলার জনসাধারণের প্রাণকে উৎফুল্ল করে রেখেছিল। এই সমস্ত উৎসব থেকেই ক্রমান্বয়ে যাত্রার উদ্ভব হয়েছে। কবি, গান, পাঁচালী, কত কথা, টপ্পা, কীর্তন এবং হাফ আখড়াই ছিল যাত্রার ভিন্ন অঙ্গ। মানে এগুলো হচ্ছে এক ধরনের তোমাদের দর্শক মনোরঞ্জন করার জন্য কিছু ক্রাইটেরিয়া ছিল, সেগুলোর কথা বলতেছে। এখন একটু খেয়াল করো, একটু অল্প, বেশিক্ষণ না। এই আর্টিকেলটা বড় না, এই আর্টিকেল থেকে একটু ইতিহাস জানবো আমরা, হ্যাঁ। তারপর আমরা এইবার দেখো, একটি কথা আমাদের স্মরণ করা কর্তব্য যে আধুনিক বাংলা নাটক যাত্রার সংশোধিত এবং মার্জিত কোনো রূপ না। কলকাতার সর্বপ্রথম যে স্টেজ বা থিয়েটার প্রতিষ্ঠিত হয় তা ইংরেজি নাটক অভিনয়ের উদ্দেশ্যে। তার মানে একটু ভালো মতো চিন্তা করো, কলকাতায় যখন ইংরেজি নাটক আসলো তখন বাংলা অডিয়েন্স বুঝতে শিখলো যে নাটক কি, এবং আমাদের ল্যাঙ্গুয়েজে কোনো নাটক নাই, এটা কিন্তু কলকাতায় ইংরেজরা নিয়ে আসলো। স্বাভাবিকভাবে তখন তারা শাসন করতেছে। এবার একটু দেখো, এই লাইনটা দাগাবা, লিখে রাখবা, এমসিকিউতে লাগবে। তোমরা অ্যাডমিশনে গেলে বিউপির অ্যাডমিশন কোয়েশ্চেন দেখছো, বাংলা কোয়েশ্চেন মিলাইতে যে আমার ঝান্ডা বাইরে গেছে, তাহলে তোমাদের কি অবস্থা হইতো? আজকে আরেক ইউনিটের দেখলাম বাংলা ফার্স্ট পেপার, পুরা কোয়েশ্চেন বাংলা ফার্স্ট পেপার, ওখানে কোনো সেকেন্ড পেপার নাই, মানে পুরা সাহিত্য টাইত্য নিয়ে আসছে। তাহলে তোমাদেরকে যে এগুলা পড়ায়, তোমরা এখন হয়তোবা মনে করতে পারো যে এগুলা লাগবে না, কিন্তু তোমাদের কোর্সের সাথে না একাডেমিক টু অ্যাডমিশন লেখা। যদি এটা না পড়ায় তখন একটা কালে যায় তোমরা কি করবা জানো? এই প্রতারণা গ্রুপে পোস্ট করবা যে এই যে ফার্স্ট টিউটোরিয়াল নাম বলছিল যে হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন, তারা একাডেমিকই পড়াইছে, খালি অ্যাডমিশন পড়াই নাই, তাই না? এখন তো আসলে কারোর উপরে ভরসা করা যায় না, যে তোমাদেরকে যত দেই, তোমরা যথেষ্ট পরিমাণে ম্যাচিউর, অ্যান্ড আই এম ব্লেসড টু হ্যাভ ইউ অ্যাজ মাই স্টুডেন্টস, ঠিক আছে? কিন্তু দেখি তো এখন, তো একটু ধৈর্য ধরো। দেখো, 1753 সালে খ্রিস্টাব্দে কলকাতার ওল্ড কোর্ট হাউসের নিকট ইংরেজদের সর্বপ্রথম একটি রঙ্গালয় প্রতিষ্ঠিত হয়। রঙ্গালয় মানে কি জানো? একটা ক্লাব প্রতিষ্ঠা হয়, মানে যেখানে মানুষ পার্টিসিপেট করবে, অন্য মানুষদেরকে একটু হাসি ঠাট্টা করাবে, ব্যাপারটা এরকম। বাংলা রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হয় 1795 খ্রিস্টাব্দে। এইটা একটু মার্ক করে রাখো, এইটা একটু নোট করবা, হ্যাঁ, এইটা একটু নোট করবা। এমসিকিউ একটু নোট করবা। প্রতিষ্ঠা করেন রুশ দেশীয় পরিব্রাজক হেরাসিম লেবেডেভ। এইটা একটু প্লিজ এমসিকিউর জন্য একটু লিখে রাখো, কবে লাগবে না লাগবে এটা এককালে বিসিএস দিতে যাবো তখনও লাগবে এইসব। এবার দেখো, হেরাসিম কলকাতায় ডুমতলায় বর্তমান এজরা স্ট্রিটে বেঙ্গলি থিয়েটার নামে একটি নাট্যশালা প্রতিষ্ঠা করে, যেটাই কিন্তু এক হিসেবে প্রথম এদেশীয় ভাষা শিক্ষক, এই বানানগুলা ভুল করছে, এই জুবাইর ভাইয়ের লগে দেখা হইলে আমি বলবো, ভাষা শিক্ষক গোলকনাথ দাসের সাহায্যে তিনি 2টা ইংরেজি প্রহসন বাংলাতে অনুবাদ করে 1995 খ্রিস্টাব্দের শেষ দিকে দ্য ডিসগুইজ এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর, এই 2টাকে মঞ্চস্থ করানোর একটা উদ্যোগ নেয়। তাহলে নামগুলো একটু মনে রাখো, যেগুলো দাগাই দিতেছি সেগুলো একটু লিখে রাখবা, এবং যখন নোটটা সাবমিট করবা অবশ্যই এগুলোকে মার্ক করে রাখবা, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে ফার্স, এই ফার্স। এবার একটু দেখো,
এরপর বাংলা নাটক সম্পর্কে দীর্ঘদিন কোনো কথা আর জানতে পারা যায় নাই। প্রথম প্রহসনের অনুবাদ এবং নাট্যশালা স্থাপন ছাড়াও লেবেডেফের অন্য একটি কীর্তি বাংলা শুভঙ্করী এবং ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের রুশ ভাষায় অনুবাদ। দেখো, এটা আশা করি তোমরা মার্ক করছো। সত্য কথা বলতে কি, স্টেজ বা রঙ্গমঞ্চের অভাবেই সেকালের নাটক পূর্ণতা লাভ করতে পারে নাই। কারণ নাটক যখন, এখন যেমন নাটক কিন্তু কেউ পড়ে না, তোমাদের এইচএসসি সিলেবাসে যদি নাটক না থাকতো তোমরা কিন্তু উপন্যাস পড়তা, এবং অনেকের বাসায় উপন্যাসের বই আছে, বাট নাটকের বই কিন্তু অনেকের বাসায় নাই। তো নাটকটা কি পড়ার জন্য, নাটকটা তো দর্শক দেখবে। তো আমাদের ছিল না কেন নাটক? কারণ আমাদের কোনো থিয়েটার ছিল না। ইংরেজরা যখন থিয়েটার স্থাপন করলো তখনই আমরা বুঝতে পারলাম যে নাটক এটা আমাদেরকে খুব ভালো একটা বিনোদন দিতে পারে। এবার একটু দেখো, বাংলা নাটকের প্রথম সূত্রপাত হয় স্টেজ বা রঙ্গমঞ্চ প্রবর্তনের মধ্য দিয়ে। প্লিজ এই জিনিসগুলো একটু দেখো। প্রথমে যে নাট্যশালায় অমর পেলাম তা হলো প্রসন্ন কুমার ঠাকুর কর্তৃক হিন্দু থিয়েটার। এইটা একটু দেখো, বাংলাদেশের মানে বাংলার প্রথম থিয়েটার। প্লিজ এটা একটু মার্ক করে রেখো, এটা হচ্ছে বাংলার প্রথম থিয়েটার। এবার একটু দেখো, শ্যামবাজারের নবীন বসুর বাড়িতে, বাড়ি বানানটা একটু ভুল হয়েছে, 1835 খ্রিস্টাব্দে যে নাট্যশালা প্রতিষ্ঠিত হয়েছিল সেখান থেকে বাংলা নাটকের অভিনয় করানো হয়েছিল। ভবভূতি দাসের উত্তম রাম চরিতের বঙ্গানুবাদ দিয়ে এবং কালিদাসের শকুন্তলা নাটকের বঙ্গানুবাদ দিয়ে। তার মানে সর্বপ্রথম নাট্যশালায় কোন নাটকগুলা উঠে, প্লিজ এইটা একটু দাগায় রাখবা এবং এইটা একটু দাগায় রাখবা, ঠিক আছে? এবার দেখো, বাংলা সাহিত্যে আধুনিক আদর্শের সর্বপ্রথম নাটক কোনটি, এ নিয়ে যথেষ্ট মতৈক্য আছে। যেমন আমরা অনেকে বলি না ভদ্রার্জুন এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক, অনেকে আবার এটা বলে না, কারণ ভদ্রার্জুন সার্থক নাটক ছিল না। একটু দেখো এখানে কি বলতেছে। অনেকে মনে করে থাকে তারাচরণ শিকদার প্রণীত ভদ্রার্জুন, যেটার কথা বলতেছি, ও যোগেন্দ্রচন্দ্র গুপ্তের কীর্তিবিলাস, যেটা বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক বলতে পারি আমরা, হ্যাঁ, বা ট্র্যাজেডি নাটক আমরা বলতে পারি। দেখো, যেটা কিন্তু সার্থক ট্র্যাজেডি না, কারণ সার্থক ট্র্যাজেডি আসছে হচ্ছে কৃষ্ণকুমারী, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। একটু পরে আসো। ও কীর্তিবিলাস এত সালে অংশ গদ্যে এবং বেশিরভাগ সর্বপ্রথম নাটক। তার মানে অনেকের মতে এখানে মতৈক্য কোন দুইটার সাথে আছে, এক হচ্ছে ভদ্রার্জুন। তো তোমরা অ্যাডমিশনের যদি কোনো বই দেখো, অ্যাডমিশনের বই যেমন বাংলা বিচিত্রা কিংবা অভিযাত্রী, এই ধরনের বইতে সব জায়গায় ভদ্রার্জুনের নাম দেওয়া আছে এবং কীর্তিবিলাস দেওয়া আছে বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক হিসেবে। দুইটাকেই প্রথম ধরা হয়েছে, বাট অ্যাকচুয়াল প্রথম ধরা হয়েছে এই যে ভদ্রার্জুন। এই নাটকের কিছু ইনফরমেশন আমি স্লাইডে রেখে দিছি, আমার স্লাইডে আছে, তো একটু পরে আসতেছি। এবং কীর্তিবিলাস দেখো, এরপরে এই পেপারটা ইম্পর্টেন্ট কেন দেখো, যে ভদ্রার্জুন, দেখো ভদ্রার্জুন এত খ্রিস্টাব্দে অংশত গদ্যে এবং বেশিরভাগ পয়ারে বা পদ্যে রচিত হয়েছিল বলেই অনেকে যাত্রার স্বগোত্র মনে করে থাকেন। তবে এক্ষেত্রে যাই হোক, পণ্ডিত রামনারায়ণ তর্করত্নের কুলিনকুল সর্বস্বকেই আমরা বাংলা ভাষার সর্বপ্রথম নাটক বলে দাবি করতে পারি। এর রচনাকাল হচ্ছে এত। এখন এই যে তিনটা নাটক না, বিভিন্ন অ্যাডমিশনের বইয়ে এই তিনটা নাটককে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে, ঠিক আছে? একটু পরে আসতেছি, তিনটা ক্যাটাগরিতে ভাগ করছে। আমি তোমাদেরকে বলি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা। কৃষ্ণকুমারী হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ নাটক এবং প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। এটা নিয়েও আমি ব্যাখ্যা করব একটু পর। বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটকও মাইকেল মধুসূদন দত্তের, সেটা হচ্ছে পদ্মাবতী। তাহলে মাইকেল মধুসূদন দত্তের নাম কিন্তু যতটা তোমরা মহাকাব্যিক হিসেবে চিনো, কিন্তু সে কিন্তু একটা আধুনিক নাট্যকার, বাংলা সাহিত্যের একজন আধুনিক নাট্যকার, যার হাত ধরে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা আসছে, প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী আসছে, প্রথম সার্থক কমেডি নাটক পদ্মাবতী আসছে। পদ্মাবতী কিন্তু আলাওলের একটা কাব্যগ্রন্থ আছে। আবার বাংলা সাহিত্যের প্রথম প্রহসনও তার হাত ধরে আসছে। তো মাইকেল মধুসূদন দত্ত কিন্তু লেজেন্ডারি একজন পার্সন। এবার দেখো, মধুসূদনের দুটি প্রহসন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও সেকালের প্রশংসনীয় সৃষ্টি, একই সাথে এগুলার নিয়ে কিন্তু সমালোচনা অনেক বেশি ছিল। এই পেপারের এই অংশটা আমি তোমাদেরকে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এবার দেখো, মুসলমান রচিত সর্বপ্রথম সামাজিক নাটক হচ্ছে গোলাম হোসেন রচিত হাড় জ্বালানি, এত সালে মুদ্রিত হয়। গ্রন্থটি পূর্ণাঙ্গ নাটক নয়, নাট্যরীতিতে সংলাপের মাধ্যমে কয়েকটি সামাজিক চিত্র সঞ্চিত হয়েছে। শাশুড়ি বউয়ের ঝগড়া, চিরন্তন, এই চিরন্তন বিষয় নিয়ে ক্ষুদ্র নাটকটি রচিত কোনটা? তো এইবার একটু স্লাইডে ব্যাক করি।
নেট ঝামেলা দিতেছে না? আচ্ছা, এইবার আসো স্লাইডে, নেট ঠিক হয়ে যাবে। এবার আসো স্লাইডে, এই স্লাইড থেকে আমরা পড়াটা শুরু করি। হ্যাঁ, এই স্লাইড থেকে আমরা পড়াটা শুরু করি। তো অ্যাডমিশনে যদি প্রশ্ন আসে যে প্রথম নাটকটা কার, তাহলে অ্যান্সার দিবা কোনটা তোমরা? দেখো ঠিক হয়ে যাবে। অ্যাডমিশনে যদি প্রথম আসে যে বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটা, তাহলে অ্যান্সার দিবা কি? তোমরা অ্যান্সার দিবা হচ্ছে ভদ্রার্জুন। এটাই হচ্ছে প্রথম, বাট এটা সার্থক না। কেন সার্থক না এবার আমি তোমাদেরকে বলতেছি। এটা প্রথম ভদ্রার্জুন। হ্যাঁ, দেখো, বাংলা সাহিত্যের প্রথম নাটক, বাট নাটকটা ছিল একটা অনুবাদকৃত নাটক, ঠিক আছে, যেটা রচয়িতা হচ্ছে তারাচরণ শিকদার। প্লিজ এই নামটা মনে রাখো। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটকের নাম কি? সার্থক নাটকের নাম হচ্ছে শর্মিষ্ঠা। সেটা রচনা করে কে? মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, এবার আসো, বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক কোনটা? তবেই তোমরা অ্যান্সার দিবা কুলীন কুল সর্বস্ব। কুলীন হচ্ছে একটা প্রথা, একটা প্রথার নাম ছিল হচ্ছে কুলীন প্রথা। কুলীন প্রথাটা কি প্রথা একটু পরে আসি। দেখো, রচয়িতা হচ্ছে রামনারায়ণ তর্করত্ন, এবং তর্করত্ন কিন্তু তার উপাধি ছিল। একটু আসো, এটি বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক এবং এটি কৌলিন্য প্রথা অবলম্বন করে লেখা। এটা কি প্রথা? কৌলিন্য প্রথা অবলম্বন করে লেখা। তাহলে এখন তোমাদেরকে যে জিনিসটা বললাম তোমরা খালি মনে রাখবা যে ভদ্রার্জুন, ভদ্রার্জুন এইটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাটক। এটা হচ্ছে প্রথম নাটক, বাট দিস ইজ নট আ পারফেক্ট নাটক। ঠিক আছে, তাহলে পারফেক্ট নাটক কোনটা? পারফেক্ট নাটক হচ্ছে শর্মিষ্ঠা। পারফেক্ট নাটক কোনটা? শর্মিষ্ঠা। তাই শর্মিষ্ঠাকে বলবা প্রথম সার্থক নাটক এবং ভদ্রার্জুনকে বলবা বাংলা সাহিত্যের প্রথম নাটক। এবং প্রথম মৌলিক নাটক যদি আসে তবে তুমি অ্যান্সারটা দিবা হচ্ছে প্রথম মৌলিক নাটক কোনটা? এই যে কুলীন কুল সর্বস্ব। ঠিক আছে, দেখো, এই যে কৌলিন্য প্রথা ব্যাপারটা কি সেটা তো একটু বুঝতে হবে আমাদের, তাই না? কৌলিন্য প্রথা জিনিসটা কি সেটাও তো আমাদের একটু বুঝতে হবে। দেখো, কায়স্থ শ্রেণীর, কায়স্থ কারা? আমরা জানি যে মৃত্যুঞ্জয় কায়স্থ পরিবারের সন্তান ছিল, উচ্চ বংশ। কায়স্থ শ্রেণীর সামাজিক আচার ব্যবস্থা, বিবাহ প্রভৃতি নানা বিষয়ে কুলীন শ্রেণীর লোকদের জন্য যে বিশেষ রীতি বা প্রবর্তন করা হয় তাকেই কৌলিন্য প্রথা বলে। ঠিক আছে, প্রকৃতপক্ষে ব্রাহ্মণ সম্প্রদায় এ প্রথার প্রবর্তন করেন, তবে সেন বংশ, বল্লাল সেন যাকে বলা হয়, বংশের রাজা বল্লাল সেন এ প্রথাকে যথেষ্ট সমর্থন করতেন। তিনি এ প্রথার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি বলে যে কার সাথে কার বিবাহ হবে, কিভাবে প্রজারা থাকবে, প্রজাদের ভিতরে কোন গুণগুলা থাকা লাগবে, এই একটা প্রথা দেয়। এবং এই সামাজিক একটা সমস্যা বা সামাজিক একটা ঘটনার উপরে প্রথম যে নাটকটা পাই সেটার নাম হচ্ছে কুলীন কুল সর্বস্ব। কুলীন হচ্ছে একটা জাতি। আচ্ছা, এরপরে একটু আসো, এই যে ভদ্রার্জুন যে নাটকটা, যেটাকে আমরা বলতেছি বাংলা সাহিত্যের প্রথম নাটক, যে নাটকটাকে, ঠিক আছে, হ্যাঁ, ঘরের বিয়ে কালচার, ভেরি গুড। এবার একটু দেখো, এই যে এখানে দেখো ভদ্রার্জুন যে নাটকটা, এই নাটকটাকে কেন আমরা পারফেক্ট বলতেছি না, বাট এটাকে আমরা বাংলা সাহিত্যের প্রথম নাটক বলতেছি। কাহিনীটা কি ছিল একটু কাহিনীটা দেখো। ভদ্রার্জুন 19 শতকীয় বাংলা নাটকের নাট্যকার তারাচরণ শিকদার কর্তৃক রচিত একটা মৌলিক নাটক। মৌলিক নাটক মানে নিজের থেকে রচনা করা একটা নাটক। ভদ্রার্জুন একটি কমেডি নাটক। তো এটার যেই ধরনটা, এই ধরনটা কেমন ছিল? এই ধরনটা ছিল একটা কমেডি নাটক, এটা একটু মনে রেখো। হ্যাঁ, ভদ্রার্জুন হিন্দু মহাকাব্য মহাভারত অবলম্বনে রচনা করা, এইটাও একটু মাস্ট এমসিকিউর জন্য একটু পড়ে রেখো। হ্যাঁ, 1852 সালে তারাচরণ শিকদার ভদ্রার্জুন নাটকটা প্রকাশ করে। সো কয়েকটা ইনফরমেশন রাখবা, কে রচনা করে, কত সালে রচনা করে, কোন ধরনের নাটক এবং কিসের উপর অবলম্বন করে নাটকটা আসছে। আচ্ছা, ইংরেজি ও সংস্কৃতের সমন্বয়ে রচিত প্রথম বাংলা নাটক এটা। এই নাটকের সংলাপে পদ্য ও গদ্যের মিশ্রণে তা বিশিষ্টতা লাভ করেছে। ভদ্রার্জুন নাটকের মূল উপজীব্য এই যে কাহিনীটা, এটা অর্জুন কর্তৃক সুভদ্রা হরণ, হরণ মানে কি? অপহরণ করা। নাটকের কাহিনী দ্রুত ঘটমান ঘটনা রাশির মধ্য দিয়ে বিকাশ লাভ করে। ভদ্রার্জুনই সর্বপ্রথম বাংলা নাটক যেখানে কাহিনীর সুসংহত গতি ও নাটকীয় কৌতূহল আমরা লক্ষ্য করি। বুঝা গেছে? লক্ষ্য করি। এইবার দেখো, এটাকে কেন সার্থক নাটক বলি না আমরা? এটার অ্যান্সার এই জায়গায়। নাটকটি সব মিলিয়ে সার্থক নয়। বলদেব ছাড়া কোনো প্রধান চরিত্রই এই নাটকে বিশেষভাবে ফুটে ওঠেনি, তবে অপ্রধান চরিত্রগুলো মোটামুটি ফুটে উঠেছিল। বিশেষ করে
এই যে এখানে কিছু নাম আছে, ভীম, দুঃশাসন এবং রোহিণী। তাহলে এই নাটকটা পারফেক্ট হয় নাই কেন? কারণ এই নাটকে যে ক্যারেক্টারগুলো সে ব্যবহার করছিল সেই ক্যারেক্টারগুলো পারফেক্টলি ইউজ করা হয়নি। এই কারণে ভদ্রার্জুন নাটকটা পারফেক্ট না, বাট এটা বাংলা সাহিত্যের প্রথম নাটক হিসেবেই ধরতে হবে আমাদের। এরপরে একটু আসি যে বাংলা সাহিত্যের মাইকেল পর্ব। এবার আসি মাইকেল পর্ব, কারণ মাইকেল মধুসূদন দত্ত আসার পরেই কিন্তু বাংলা সাহিত্যের পুরো রূপটা চেঞ্জ হয়ে গেল। কারণ তিনি সর্বপ্রথম নাটকটা আনলো হচ্ছে শর্মিষ্ঠা। সর্বপ্রথম শর্মিষ্ঠা নাটকটা তিনি নিয়ে আসলো। তারপরে প্রথম কমেডি নাটকও তার হাত ধরে আসে। তাহলে তার হাত ধরে কোন কমেডি নাটকটা সেটাও আমাদের জানতে হবে। তোমরা সবাই জানো পদ্মাবতীর নাম শুনছো, হ্যাঁ পদ্মাবতী। পদ্মাবতী এই নাটকটা তার সর্বপ্রথম নাটক, যেটা কমেডি। প্রথম ট্র্যাজেডি আসলো তার হাত ধরে, সেটার নাম হচ্ছে কৃষ্ণকুমারী। কৃষ্ণকুমারী, হ্যাঁ। তাহলে প্রশ্নটা হচ্ছে প্রথম ট্র্যাজেডি নাটক কোনটা? প্রথম ট্র্যাজেডি নাটক হচ্ছে কীর্তিবিলাস। কীর্তিবিলাস। তাহলে আমাদের কি এবার অ্যান্সারটা পাওয়া গেছে? তোমাদের অ্যান্সারটা কি তোমরা পাইলা? যে সর্বপ্রথম নাটকের ভিতরে যে ঝামেলাটা আমাদের ছিল, সেই নাটকের ঝামেলাটা কিন্তু শেষ হইল। সেই নাটকের ঝামেলাটা কিন্তু শেষ হইল। কেমনে শেষ হইল বলো তো? কারণ কীর্তিবিলাস এবং ভদ্রার্জুনের ভিতরে কিন্তু একটা কনফিউশন ছিল। আমরা যেই আর্টিকেলটা পড়লাম সেখানে বলা হলো অনেকে মনে করে ভদ্রার্জুন, অনেকে মনে করে কীর্তিবিলাস। যোগেন্দ্রচন্দ্র গুপ্ত যেটা লিখছে। তাহলে এইটা হচ্ছে প্রথম নাটক, এটা হচ্ছে প্রথম নাটক ধরবা, এবং এইটাকে প্রথম ট্র্যাজেডি নাটক ধরবা। প্রথম সার্থক ট্র্যাজেডি না, বাট এটাকে প্রথম ট্র্যাজেডি নাটক ধরবা। এবং শর্মিষ্ঠা যেটা, সেটাকে তোমরা ধরবা হচ্ছে প্রথম সার্থক নাটক। পদ্মাবতীকে ধরবা হচ্ছে প্রথম কমেডি নাটক, এবং কৃষ্ণকুমারীকে ধরবা হচ্ছে প্রথম ট্র্যাজেডি নাটক। শেষ। এবার আসো শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা কবে প্রকাশ পাইছে? 1859 সালে। এবার দেখো, যখন রামনারায়ণ তর্করত্ন, রামনারায়ণ তর্করত্নের রত্নবতী মেবি এরকম একটা নাটক ছিল, সেটা অনুবাদ করার টাইমে মাইকেল মধুসূদন দত্ত ভাবে যে বাংলা সাহিত্যে নাটক নাই। তখন কিন্তু এই নাটকটা আসে, মানে তারপরে 10 বছর পরে তিনি নাটকটা লেখে। একটু আসো, এটাই হচ্ছে পাশ্চাত্য শৈলীতে প্রথম নাটক। নাটকের আখ্যানভাগ মহাভারতের আদি পর্বে বর্ণিত রাজা যযাতি, শর্মিষ্ঠা ও দেবযানীর ত্রিকোণ প্রেম কাহিনী থেকে গৃহীত। তার মানে কিন্তু এইটা যে একটা নাটক, এই নাটকটাও কিন্তু মহাভারতের কাহিনী নিয়ে লেখা। মহাভারতের কাহিনী নিয়ে লেখা, এবং এখানে পুরাটা স্পষ্টভাবে লেখা আছে। তোমরা জাস্ট একটু রিডিং পড়বা, আর লাগবে না এখান থেকে। এবার দেখো পদ্মাবতী। পদ্মাবতী 1960 সালে প্রকাশিত হয়। এটা একটা পৌরাণিক কাহিনী নিয়ে লেখা। এটা একটা পৌরাণিক কাহিনী নিয়ে লেখা। দেখো, গ্রিক পুরাণের অ্যাপেল অফ ডিসকর্ড গল্পটি ভারতীয় পুরাণের মোড়কে পরিবেশন করে হচ্ছে মধুসূদন দত্ত। এর আগেরটা হচ্ছে মহাভারতের উপর ডিপেন্ড করে লিখছিল, আর এটা অ্যাপেল অফ ডিসকর্ডের উপরে ভিত্তি করে গ্রিক পুরাণ থেকে ভারতীয় পুরাণের আঙ্গিকে এটা লিখছিল তিনি, ঠিক আছে। এরপরে কোনটা আসে? কৃষ্ণকুমারী, যেটা হচ্ছে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। এই যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী, ঠিক আছে। কৃষ্ণকুমারী যে নাটকটা 1960 সালে রচিত হলো, প্রকাশ পেতে পেতে 1961 সাল হয়ে যায়, যার প্রথম এবং প্রধান চরিত্র হচ্ছে রাজার মেয়ে কৃষ্ণকুমারী। তার নামেই কিন্তু এই জিনিসটা লেখা। এখানে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলো এমসিকিউতে লাগে, অ্যাডমিশনের এমসিকিউতে লাগে। এবার একটু আসো সাংকেতিক নাটক। বাংলা সাহিত্যের প্রথম সাংকেতিক নাটক ব্যাপারটা একটু বুঝাই। এবার একটু আসো যে সাংকেতিক নাটক ব্যাপারটা কি। আর এই সাংকেতিক নাটকটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আসে। তোমরা জানো যে বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে চোখের বালি। এই চোখের বালি, হ্যাঁ চোখের বালি। তো রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আর সে প্রথম কিছু রচনা করেনি এটা তো হবে না। প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কি লিখছিল? তাত্ত্বিক উপন্যাস তিনি লিখছিল না? এর প্রথম সাংকেতিক নাটকও তিনি লেখে। মানে প্রত্যেকটা সেক্টরে প্রথম কিছু না কিছু সে রেখে গেছে, ঠিক আছে। কিরকম দেখো, সাংকেতিক নাটকে জীবন চিত্রণ বা দৃশ্যবলী কিংবা চরিত্রের নাটকীয়তা বিকাশ নয়, নাট্য বিষয়ের ব্যঞ্জনময় রূপায়ণই হচ্ছে প্রধান লক্ষ্য। তার মানে সাংকেতিক নাটকগুলা কিন্তু অ্যাজ ইউজুয়াল নাটকের মধ্যে হয় না। এখানে নাটকের যেই ব্যঞ্জনাময় সৃষ্টি আছে সেটা প্রাধান্য। নর্মাল নাটকে কি দেখা যায় যে ঘটনা বা চরিত্র এগুলাকে ফোকাস করা হয়, সাংকেতিক নাটক ব্যাপারটা এরকম না। দেখো প্রথম সাংকেতিক নাটকের নাম কি? এই দেখো শারদোৎসব।
এটি একটা রূপক সাংকেতিক নাটক। কি নিয়ে লেখা একটু দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের ছাত্রদের দিয়ে অভিনয় করানোর জন্য শারদোৎসব এটা রচনা করে। যে তার শান্তিনিকেতনে তিনি সেখানকার যে ছাত্রগুলা ছিল সেই ছাত্রগুলাকে একটা থিয়েটারে অভিনয় করানোর জন্য তিনি নিজে একটা নাটক লেখে, যে নাটকের নাম হচ্ছে শারদোৎসব, এবং বাংলা সাহিত্যের প্রথম সাংকেতিক নাটক হিসেবে সেটা পরিচয় পায়। ঠিক আছে, এবার একটু দেখো। প্রকৃতির সঙ্গে বালকদের পরিচয় করে দেওয়ার জন্যই তিনি এই ঋতুভিত্তিক নাটকটা রচনা করে, তাই এটিতে কোনো নারী চরিত্র নাই। তাহলে প্রশ্নটা যদি আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে কোনো নারী ক্যারেক্টার নাই, তাহলে অ্যান্সারটা কিন্তু দিতে হবে শারদোৎসব। ঠিক আছে, অ্যান্সারটা দিতে হবে যে এখানে কোনো নারী চরিত্র নাই, নারী চরিত্র নাই। এইটা কিন্তু ভালো মতো দেখো এই জিনিসটা, যে কোনো নারী চরিত্র নাই কোন রচনায় বা কোন নাটকে, তাহলে অ্যান্সারটা আসবে হচ্ছে শারদোৎসবে। নায়িকা ছাড়া আসলে আমি চাইছিলাম যে এই নাটকটা আসলে মনে হয় আমার উপরে ভিত্তি করে লিখছে, পরে দেখলাম যে না, নায়িকাই নাই, তাহলে এই নায়কের আর কি কাজ, দূর এসব নাটক আমি কেন করব। এইবার আসো প্রহসন। তোমরা জানো যে প্রহসন কি? প্রহসন হচ্ছে ব্যঙ্গধর্মী নাটক। প্রহসনটা কি? প্রহসন হচ্ছে ব্যঙ্গধর্মী নাটক। এখন মাইকেল মধুসূদন দত্ত শর্মিষ্ঠার পরেই কিন্তু এই দুইটা রচনা করে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই শর্মিষ্ঠার পরে এই দুইটা রচনা করে কিন্তু তার আর কোনো প্রহসন কেন আসে না? এটার একটা কারণ আছে। দেখো, একেই কি বলে সভ্যতা নাটকটার বিষয়টা কি ছিল? ইংরেজি নব্যবাবু সম্প্রদায়ের উচ্ছৃঙ্খলতা। এই যে তোমরা যারা মেসেঞ্জারে নতুন নতুন বাবু বানাও না, ঘর সংসার করো মেসেঞ্জারে, ওরে সংসার ভাই রে ভাই, মেসেঞ্জারে ঘর সংসার শ্বশুর শাশুড়ি সব মেসেঞ্জারে, এরা মানে পড়ো 9-10 আছে না কিছু পোলাবাইন আছে না। তো এই যে মাইকেল মধুসূদন দত্ত কিছু নব্য ইংরেজ যারা ছিল না, নব্য বাবু সম্প্রদায়, শিক্ষিত বাবু সম্প্রদায়, ওই যে এরকম মানুষ থাকে না যে আমি তো পানি খাই না, আমি ওয়াটার খাই, আমি রাইস খাই, আমি ভাত খাই না, এই যে এই টাইপ কিছু মানুষ থাকে না, এই টাইপ মানুষদেরকে উচ্ছৃঙ্খলতাকে ব্যঙ্গ করে, মানে ব্যঙ্গধর্মী, হ্যাঁ ব্যঙ্গধর্মী এই নাটকগুলা কিন্তু তিনি রচনা করেন। আচ্ছা, তারপরে কি থাকে? বুড়ো শালিকের ঘাড়েরও বিষয় ছিল সনাতনপন্থী সমাজপতির নৈতিক চরিত্রের অধপতন। নৈতিক চরিত্র মানে কিন্তু তোমরা খুব ভালো মতোই বুঝো যে আমাদের ওই যে ছিল না, মজিদ ছিল না, মজিদ কিন্তু একটু লুচ্চা টাইপের ছিল, কিরকম হাসুনির মার দিকেও কিন্তু সে খুব বাজে নজর দিত। আবার তার একটা জমিলা একটা পিচ্চি একটা বিয়ে করে আনে, তারপর আবার এদিকে আমেনা, তার তো হচ্ছে রহিমা ছিলই। মানে এইগুলো আসলে এই একমাত্র ভালো মনে হয় আমি, আসলে কি আর বলবো। এখন দেখো, এই নাটকে মাইকেলের পর্যবেক্ষণ শক্তি, সমাজ বাস্তবতা বোধ, কাহিনী, চরিত্র, সংলাপ রচনায় কুশলতা বিশেষ প্রশংসা লাভ করে, তাই এগুলা কিন্তু তার শ্রেষ্ঠ রচনা বলা হয়। কিন্তু নাটকের বিষয়বস্তু নব্য ও সনাতনপন্থী উভয় সমাজকেই বিক্ষুব্ধ করে তুলেছিল। কারণ স্বাভাবিকভাবে এখন যদি আমি এইসব ওই যে বেসিক্যালি এইসব টাইপ পোলাপাইনকে যদি আমি একটু যে খোঁচা মোচা মারা শুরু করি, তাহলে তো একদম ফেসবুক ভাঙিয়ে পড়বে আমাদের দিকে। ওই যে কিছু কিছু থাকে না, ধরো ওই যে কিছু বিটিএস যারা দেখে, তারা তীব্র ভক্ত কি হয়, বিটিএস আর্মি না কি আর্মি ভাই কি জানি হয়, ঠিক আছে তারা ভক্ত, কিন্তু তাদেরকে কিছু বলো একদম উইরে এসে জুড়ে বসবে তোমার মাথার উপরে। তো এই যে মাইকেলের মাথার উপরে উইরে এসে জুড়ে বসছিল এরা। তারপরে মাইকেল তাই বেলগাছিয়া রঙ্গমঞ্চে নাটকটি অভিনীত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয় নাই, কারণ কন্ট্রোভার্সি হয়ে গেছে। তো এখন তো আর যদি নাটকটা মঞ্চস্থ হয় তাহলে তো গ্যাঞ্জাম লেগে যাবে। এতে মাইকেল খুবই হতাশ হয়েছিল এবং পরবর্তীকালে প্রহসন রচনা থেকে নিজেকে গুটিয়ে ফেলছিল। দেখো ট্যালেন্ট ওয়েস্ট হইল কিভাবে। যেগুলো বক্স করে দিছি এগুলো পড়লে হবে, যেগুলো বক্স করে দিছি এগুলো পড়লেই হবে। তোমাদের অ্যাডমিশনে অনেক বেশি হেল্প পাবা তুমি যদি বি ইউনিট কিংবা ডি ইউনিট তো নাই, বি ইউনিট কিংবা সি ইউনিট কিংবা বিইউপি কিংবা যে ধরনের সামাজিক বিজ্ঞান অনুষদ আছে অনেক হেল্প পাবা। দেখো এরপরে কি দেখো, আমরা শেষের দিকে ঢাকা থেকে প্রকাশিত একটা প্রশ্ন অনেক আসে অ্যাডমিশনগুলোতে কিংবা অ্যাডমিশনের বইগুলোতে থাকে, ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটকের নাম কি? অ্যান্সার হচ্ছে নীল দর্পণ। এখানে আসে দেখো, তা থেকেই বোঝা যায় সে সময় আহা একটা স্লাইড বাদ গেছে। নাটকটার নাম হচ্ছে নীল দর্পণ, নাটকটার নাম হচ্ছে নীল দর্পণ, হ্যাঁ নীল দর্পণ। এই নাটকের নাম হচ্ছে নীল দর্পণ। এখানে একটা স্লাইড মিসিং, একটা স্লাইড
মিসিং, এখানে দুইটা স্লাইড ছিল, একটা স্লাইড মিসিং, দেখি এর পরেরটাই আছে কিনা। আহা, একটা স্লাইড মিসিং। আমি তোমাকে বলি, নীল দর্পণ যেই নাটকটা, এই নাটকটা রচনা করে হচ্ছে দীনবন্ধু মিত্র। দীনবন্ধু, দাঁড়া আমি তোমাদের একটু বলি, এটা একটু লিখে রাখো, দীনবন্ধু মিত্র। হ্যাঁ, এই দীনবন্ধু মিত্র নীল দর্পণ, নীল যারা ছিল মানে নীল চাষীদের উপরে যেই অত্যাচার অনাচার হয়েছিল ব্রিটিশ সরকার কর্তৃক, সেটার একটা চিত্র সে তুলে ধরছিল। দেখো, তা থেকেই বোঝা যায় সেই সময়কার বাংলা সাহিত্য ও বাঙালির সমাজ জীবনে এই নাটক কি গভীরভাবে বিস্তার করছিল। মানে সর্বপ্রথম সাহিত্য পড়ে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটা বা ইনফ্লুয়েন্স যেটা হয়েছিল, সেটা কিন্তু এই নীল দর্পণ নাটকেই আসছিল। এবং মজার বিষয় হচ্ছে এই নাটকের ইংরেজি অনুবাদ, এই নাটকের ইংরেজি অনুবাদ, ইংরেজি অনুবাদ করছিল হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল। এবং এই নাটকটা পড়ার পর যেই জনতা ছিল তারা কিন্তু আন্দোলনে ফেটে পড়ে, এবং বলা হয় যে প্রথম মৌলিক বা প্রথম আন্দোলনের যেই রচনাটা, এটা কিন্তু নীল দর্পণ। হ্যাঁ, একটু মনে করো, এই যে এখানে তো লেখাই আছে, দেখো যে কই, হ্যাঁ, সমাজের তৃণমূল মানে একদম নিচু শ্রেণীর মানুষের জীবন কথা এমনভাবে সার্থক এবং গভীরভাবে নীল দর্পণ নাটকে প্রতিফলিত হয়েছিল যে অনেকেই নাটককে বাংলার প্রথম গণনাটক হিসেবে স্বীকার করে নিছে। গণনাটক মানে কি জানো? সবার কাছে যে নাটকটা পৌঁছাইছে, সবাই যেটার সাথে রিলেট করতে পারছে। আবার বিদেশি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা এই নাটকেই প্রথম জাতির জীবনে জাতীয়তাবাদের সঞ্চার করছিল। তার মানে এমন একটা, যদি প্রশ্ন আসে সাহিত্যে সর্বপ্রথম কোন নাটকের মাধ্যমে আন্দোলনটা আসে বা গণমানুষের নাটক, তাহলে অ্যান্সারটা দিবা কি? এই নীল দর্পণ। এবং নীল দর্পণ কিন্তু ঢাকা থেকে প্রকাশ হয়েছিল প্রথম নাটক, মানে ঢাকায় সর্বপ্রথম প্রকাশিত একটা নাটক, সেটা মানে আগে ঢাকায় প্রকাশ হয়েছিল না, অন্যান্য জায়গায় প্রকাশ হতো। তো ঢাকা থেকেই প্রকাশ পাওয়া প্রথম নাটক হচ্ছে নীল দর্পণ। এবং এই নাটকটা দীনবন্ধু মিত্র রচয়িতা, এবং এই নাটকের যে অনুবাদ করে ইংরেজি অনুবাদ, তার নাম মাইকেল মধুসূদন দত্ত। এতটুকু মনে রেখো। এবার দেখো, সরকারের রেশানলে পড়ে গ্রেফতার হন নীল দর্পণ নাটকের প্রকাশক জেমস লং। এইরকম নাটক ছিল, দেখতে পারো, দেখতে তো পারবা না, পড়তে পারো। প্রথম মুসলিম নাট্যকার, এইটুক লাগবে, অনেক কিছু। দেখো, প্রথম মুসলিম নাট্যকার হচ্ছে মীর মোশাররফ। দেখো, মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম বাংলা নাটক জমিদার দর্পণ। এইটা প্লিজ একটু মার্ক করে রেখো, জমিদার দর্পণ আর নীল দর্পণ কিন্তু টোটালি ডিফারেন্ট। ঠিক আছে, এবার একটু আসো, জমিদার দর্পণ নাটকটি তৎকালীন সমাজ বাস্তবতার এক নিপুণ ছবি। অত্যাচার ও চরিত্রহীন জমিদার হাওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্থ প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নুরুন্নেহারকে ধর্ষণ ও হত্যার কাহিনী জমিদার দর্পণ এর মূল ঘটনা। তৎকালীন সমাজে জমিদারদের পাশবিক নির্যাতনের শিকার, ধ্বংস হতো শত শত কৃষক পরিবার। এই নাটকে তেমন ভাবে একটা কৃষক পরিবারের উপর কাহিনী চিত্রিত হয়েছে। তার মানে এইটা কিন্তু বাস্তবতার উপর ভিত্তি করে লিখছিল, বাস্তবতার উপর ভিত্তি করে লেখা, উপর ভিত্তি করে লেখা, ভিত্তি করে লেখা। আর এখান থেকে মনে রাখবা কোনটা, এখান থেকে মনে রাখবা যে এই নাটকের সর্বপ্রথম মুসলিম ক্যারেক্টার রাখা হয়েছিল। তার আগের নাটকগুলা হয় গ্রিক পুরাণের কাহিনী আনা হইতো, নাই মহাভারতের কাহিনী আনা হইতো, বা হিন্দু কোনো ক্যারেক্টার আনা হইতো। এবার দেখো, বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটকটার নাম বসন্ত কুমারী, রচয়িতা মীর মোশাররফ হোসেন। তার মানে সর্বপ্রথম মুসলিম রাইটার হিসেবে একটা সার্থক নাটক কোনটা? বসন্ত কুমারী। ঠিক আছে, বসন্ত কুমারী নাটক কত সালে প্রকাশিত হয়? বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। নাটকটি নবাব আব্দুল লতিফকে তিনি উৎসর্গ করে। আমাদের মনে হয় না আর কিছু আছে। ও, সাধারণ জ্ঞানের জন্য যেটা পড়বা সেটা হচ্ছে বাংলাদেশ বেতার থেকে সম্প্রচারিত প্রথম নাটকের নাম ছিল কাঠঠোকরা বুদ্ধদেব বসু। আর বাংলাদেশ টেলিভিশন থেকে প্রথম নাটক ছিল হচ্ছে একতলা দোতলা। নাটকটা কি? একতলা দোতলা, রচয়িতা হচ্ছে আমাদের বুদ্ধিজীবী মুনীর চৌধুরী। তোমরা এই দুইটা জিনিস একটু ভালো মতো পড়ে রাখবা, কারণ জিকেতে লাগবে। সাধারণ জ্ঞানে, সাধারণ জ্ঞানের একটা হিউজ পার্ট আছে সাহিত্য, সেখান থেকে এই দুইটা আসতে পারে। এই দুইটা ইম্পর্টেন্ট, কারণ একটা বাংলাদেশ বেতার আর একটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। ঠিক আছে, এবার আসো, কিছু জিনিস রিভিশন দেওয়া লাগবে। তোমরা বলো তো অ্যান্সারগুলো দিতে পারবা কিনা? বলো তো এটা অ্যান্সারটা দিতে পারবা কিনা?
প্রশ্ন একটা আসছে হচ্ছে সানজানার প্রশ্ন। ওহো সানজানা, ওই স্লাইডে না সব লেখা ছিল, স্লাইডটা কেন বাদ গেল আমি বুঝতে পারলাম না। ধরো হয়তো বা আমি চাপ দিছি, কারণ এগুলো তো আমি নাড়াচাড়া করি। কই জানি কই জানি কই জানি কই জানি কে ওই নীল দর্পণের কাহিনীটা কোথায়? এই যে ও প্রশ্ন করছে হচ্ছে এটা কত সালে প্রকাশিত হয়? 1860 সালে। 1860 সালে। আর মনে রাখবা ততদিনে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক চলে আসছে, কারণ সার্থক নাটক আসে 1859 সালে। এখন প্রথম যেই প্রশ্নটা সেই প্রশ্নটা কি? মানুষের সুখ দুঃখকে অভিনয়ের মাধ্যমে প্রকাশ করার নামই হচ্ছে নাটক। প্রকাশ করার নাম নাটক। সংস্কৃত সংজ্ঞা অনুসারে নানা ব্যক্তির আচরিত কর্মের অনুকরণ এর নাম কি? এর নামও কিন্তু নাটক। এর নামও নাটক। হ্যাঁ, স্বাভাবিকভাবেই দর্পণ যেহেতু বলি তো এটা নাটকই হবে। দেখো নাটকের অপর নাম কি? 3 নাম্বারটা বলো তো। নাটকের অপর নাম কি? নাটকের অপর নাম কি তোমরা সবাই জানো, নাটকের অপর নাম হচ্ছে দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য, হ্যাঁ, নাটকের অপর নাম। এরপরের প্রশ্নটা কি? এরপরের প্রশ্নটা দেখো, সাহিত্যের অন্যতম প্রধান শাখা নাটককে বলা হয় সমাজের দর্পণ। নাটককে বলা হয় সমাজের দর্পণ। সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটককে কি বলা হয়? ফার্স বলা হয়। ফার্সের বাংলা কি? প্রহসন বলা হয়। প্রহসন বলা হয়। এবার আসো, প্রহসন নাটক মূলত ড্যাশ প্রধান। মূলত ড্যাশ প্রধান বলো তো। প্রহসন নাটক কি প্রধান হতে পারে? তোমাদের অ্যান্সার। প্রহসন নাটক হাস্যরস প্রধান, এটা একটু মনে রেখো। সেই নাটকে হাস্যরস প্রধান, ঠিক আছে, হাস্যরস প্রধান। নাটক ও প্রহসনের মূল পার্থক্য, এইটারে আমি স্টার মারলাম 4-5টা, এটারে আমি 4-5টা স্টার মারলাম, হ্যাঁ 5 স্টার। এই কোয়েশ্চেনটা 5 স্টার মারলাম। কেন? নাটক এবং প্রহসন দুইটাই নাটক, হ্যাঁ। আচ্ছা, এইটার পার্থক্যটা কি? হ্যাঁ, পার্থক্যটা কি? পার্থক্য একটা জায়গায়, পার্থক্য একটা জায়গায়, ব্যঙ্গ ও বিদ্রূপ। ব্যঙ্গ ও বিদ্রূপ, এই জায়গাটাই পার্থক্য তাদের। বিদ্রূপ, হ্যাঁ, এই জায়গাটাই পার্থক্য। এবার একটু দেখো, কমেডি বা ফার্স এবং ট্র্যাজেডি, অর্থাৎ নাটকের টাইপসের ভিতরে পার্থক্যটা কোন জায়গায়? হ্যাঁ, কোন জায়গায় পার্থক্য হতে পারে বলো তো? জীবনানুভূতির গভীরতায়। জীবনানুভূতির গভীরতায়। গভীরতায়, ঠিক আছে, গভীরতায়। এটারও 5 স্টার মারো, এটারও 5 স্টার মারলাম। এবার দেখো, নাটকের পথিকৃৎকে বাংলা সাহিত্যে হুজ দ্য ফাদার অফ অল দ্য ড্রামাস? কে বাংলা সাহিত্যের ফাদারটা কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, সুদন দত্ত। আচ্ছা, এই যে শেষ। তাহলে প্রথম যে ইনিশিয়াল স্লাইডটা তোমরা দেখলা, বা এই স্লাইডটা, নাটকের যতটুকু দরকার হয় এতটুকু কিন্তু এনাফ না, এছাড়াও অনেক কিছু আছে। বাট আমার মূল যে টার্গেটটা, তোমাদেরকে এই স্লাইডটা স্টার দিলাম, হ্যাঁ, এই স্লাইডটা পড়বা খুব ভালো মতো, এই স্লাইডটা পড়বা খুব ভালো মতো, অ্যারিস্টটলের মত। এরপরে এগুলা তোমরা জানো, কারণ তোমাদের অনেক কিছু দিয়ে আমি পড়াইছি, ঠিক আছে। আর কোনো নাটকের যদি কাহিনী তোমার মাথায় থাকে, সেক্ষেত্রে তুমি অনেক বেশি একটা ইয়ে পাবা, অ্যাডভান্টেজ পাবা। এখন আমার কালকে ক্লাস হচ্ছে এফআরসিতে, তো যারা 24 ব্যাচ 2024 তোমাদের ফাইনাল রিভিশন, এই এফআরসিতে বা আমাদের যে অদম্য ব্যাচটা, আমি কি পড়াবো একটু বলে দিই। অদম্য, কারণ আমাদের এই কোর্সটা তো শেষের পথে। তো অদম্য ব্যাচে শুধুমাত্র আমি সলভ করাবো, ঠিক আছে, সলভ। তো যারা আসো 24-এর থেকে যারা দেখতেছো, তারা আমার সলভ দেখবা। কিভাবে সলভ দেখবা? তোমাদের কি কি পড়াবো আমি তোমাদেরকে বলে দেই। তোমাদেরকে কালকে হ্যাঁ, উচ্চারণ এবং বানান পড়াবো। উচ্চারণ এবং বানান একটু দেখে যাও, উচ্চারণ ও বানান। এবং আমি বলে দেই, তোমরা যদি নাও পেরে থাকো, ইভেন তোমার যদি ইবিআর ক্লাস দেখা নাও হয়, ওই ক্লাস দেখলে তুমি বুঝবা। উচ্চারণ এবং বানানে ফার্স্টে আমি তোমাদেরকে পড়াবো আদ্য অ এর 3টা নিয়ম, অ এর 3টা নিয়ম, হ্যাঁ 3টা নিয়ম। এরপরে
তোমাদেরকে এ এর নিয়ম পড়াবো, এ এর নিয়ম পড়াবো, এ এর নিয়ম পড়াবো। তারপরে হচ্ছে বফলা এবং বফলা সাথে মফলা, এই তিনটা আগে পড়াবো। এই তিনটা হচ্ছে রিটেনের জন্য, হ্যাঁ, রিটেনের জন্য 100% কমন। রিটেনের জন্য এই তিনটা প্রশ্ন পড়ানোর পরে তোমাদের টেস্ট পেপার সলভ করব। তোমাদের টেস্ট পেপার তো না, বোর্ড সলভ করব, হ্যাঁ, বোর্ড সলভ। এটা থাকবে হচ্ছে তোমার উচ্চারণে। আর বানানের ক্ষেত্রে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে তৎসম, তৎসম, তদ্ভব, তদ্ভব আর প্রমিত বাংলা বানানের, বাংলা বানানের 5টা করে মোট 15টা নিয়ম, 5টা নিয়ম, ঠিক আছে। এরপরে আমরা বোর্ড সলভ করব, এরপরে আমরা বোর্ড সমাধান করব। এই হচ্ছে আমাদের পড়া। একদম ফাইনাল রিভিশনে যা দরকার সেটা আমি দিয়ে তোমাদেরকে পড়াবো। তো দেখা হচ্ছে। আর মঙ্গলবার আর টিউসডে এর ক্লাসে আমি বলবো যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা থাকবা, কারণ টিউসডের ক্লাসে আমরা নবাব সিরাজ পড়া শুরু করব। নবাব সিরাজ, আজকে সিরাজের ইনিশিয়ালটা মানে নাটকের ইনিশিয়াল পড়ছি, নবাব সিরাজটা পড়বো হচ্ছে আমরা এই দিন, ঠিক আছে। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সাপোর্ট লাগে, তাহলে অবশ্যই আমাকে বলবা। নবাব ভার্সেস সাকিব ভাই, নবাব আমার লাগে পারবো বেটা, নবাব হইলে পিচ্ছি বাচ্চা পোলা ভাই, ইংরেজদের সাথে পারে না, আবার আমার সাথে পারবো? হ্যাঁ, ওর সাথে যদি আমার ভার্সেস লাগাস তাহলে আমার অপমান। হ্যাঁ, এত বড় অপমান আমি নিতে পারবো? তো এই যে এটা তোমাদেরকে দিয়ে দিতেছি, ভালো থাকো, সুস্থ থাকো।